যেদিন রূপপুর যেদিন উদ্বোধন হয় পারমাণবিক প্লান্ট, সেদিন আমি গেছিলাম, আমার দাওয়াত গেছিলাম। তো ওখানে ডায়াসিতে ঘোষণা করলো, হ্যাঁ একটা নাম নিলাম, উদ্বোধন করলাম, আমি আর একটা সেকেন্ড প্রজেক্ট নেব, পারমাণবিক আর একটা প্রকল্প নিব, আমি এটা নিব, ঘোষণা করে দিল। তা আমি ফর্চুনেটলি আমার পাশে অ্যাটমিক এনার্জির চেয়ারম্যান বসা ছিল। তো আমি বললাম যে সেকেন্ড পারমাণবিক প্রকল্প চলে নিবে, তা আপনাদের কি সম্মতি দিয়েছেন? না, আমাদের বললাম যে এর আগেরটা নিচ্ছে, আপনাদের সম্মতি না? বলে অ্যাটমিক এনার্জি কমপ্লিটলি ইগনোরড এই যে পারমাণবিক প্রকল্প নেওয়া হয়েছে, এ ব্যাপারে আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন কমপ্লিটলি ইগনোরড, তাদেরকে কথাই বলা হয়নি, তাদের দেখাও হয় নাই। এই যে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা মাওয়া 177 কিলোমিটার রেল লাইনে মোট ব্যয় হয়েছে আমার 39,982 কোটি টাকা, অর্থাৎ প্রতি কিলোমিটার রেল লাইনে 225 কোটি টাকা ব্যয়। অথচ কলকাতায় 177 কিলোমিটার রেল লাইনে মোট ব্যয় 8,000 কোটি টাকা, অর্থাৎ ঢাকার চেয়ে কলকাতার ব্যয় 5 ভাগের 1 ভাগ মাত্র। পদ্মা সেতুর উপর রেল লাইনের নামে 31,000 কোটি টাকা লুট করা হয়েছে। এই টাকা সালমান রহমানের গোপন তথ্য প্রকাশের মাধ্যমে জানা গেছে, এই টাকা শেখ রেহানা এবং জয়ের কাছে চলে গেছে। আচ্ছা, আর আমাদের এখানে পদ্মা ব্রিজের বাজেট ছিল 10,000 কোটি টাকা, পরে তা 32,000 কোটি টাকা করা হয়েছে, যার মধ্যে 22,000 কোটি টাকা লুট। আচ্ছা, এবং একটা বলি, রূপপুর পারমাণবিক প্রকল্প আমরা করেছি 1,28,500 কোটি টাকা দিয়ে। ভারত একই পারমাণবিক প্রকল্প, সেও রাশিয়ার থেকে নিছে, 6 ভাগের 1 ভাগ টাকা করেছে, অর্থাৎ ভারত করেছে 28,000 কোটি রুপি দিয়ে। আমাদের ব্যয় 1,28,500 কোটি টাকা, অর্থাৎ 1,500 কোটি টাকা এখানে লুট করা হয়েছে, স্ট্রেট লুট করা হয়েছে। সুতরাং আমরা যে সমস্ত এই যে ফ্লাইওভারের কথা বলি, চীনে 100 কিলোমিটার ফ্লাইওভারের 5টি ফ্লাইওভার হয়েছে, যেখানে প্রতি কিলোমিটার ব্যয় 50 কোটি টাকা। মালয়েশিয়ায় 10.5 কিলোমিটার ফ্লাইওভার হয়েছে, যেখানে প্রতি কিলোমিটার 57 কোটি টাকা। অথচ আমাদের এই যে ঢাকায় যে ফ্লাইওভার হয়েছে, হানিফ ফ্লাইওভার, এখানে 11 কিলোমিটারের জন্য 2100 কোটি টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে 180 কোটি টাকা, যেখানে চীনে হলো 50 কোটি টাকা প্রতি কিলোমিটার, আর মালয়েশিয়ায় 57 কোটি টাকা প্রতি কিলোমিটার, আর কলকাতায় 43 কোটি টাকা প্রতি কিলোমিটার, আমাদের এখানে 180 কোটি টাকা। অর্থাৎ তুমি বুঝতে পারছো, প্রতি কিলোমিটারে 130 কোটি টাকা লুট করা হয়েছে। আজমজি চৌধুরী কোম্পানি করেছে, ওর কোম্পানির লোক এসে আমাদেরকে বলছে, আমার এক বন্ধুকে বলছে, শহীদ আম্বাসেডর, তাকে বলছে যে টাকা তো নিয়েছে ওনার বোন, আজমজি চৌধুরী তা তো ভোগ করতে পারে নাই, ওনার বোন আর ওনার ছেলে। তো এই যে হানিফ ফ্লাইওভারের প্রতি কিলোমিটার যে ব্যয় 180 কোটি টাকা, আমি এখন ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি 1 কিলোমিটার ভাঙতে পারেন, ভেঙে দেখেন এর ভিতরে গোল্ড কতটা আছে আর ডায়মন্ড কতটা আছে, যে প্রতি কিলোমিটারে 130 কোটি টাকা বেশি করে। এটা ওনার ছেলে, ওনার বোন এরা করছে। এবং সালমান বলছে যে ওনারা সবসময় নতুন নতুন বিগ প্রজেক্ট নিতে চাইতো, বিগ প্রজেক্ট নিতে চাইতো। কেন এইটা সে এক্সপ্লেন করেনি, এটা আমি বাংলাদেশের ভাই বোন সকলের উদ্দেশ্যে আমি এক্সপ্লেন করে দিতে চাই। বাংলাদেশের একজন জাপানের রাষ্ট্রদূত ছিলেন 1 বছর আগে, উনি মন্তব্য করেছিলেন যে আমি শুনেছি, উনি পত্রিকা বলছিলেন যে আমি শুনেছি যে বাংলাদেশে দিনের পর রাতে হয়েছে, বলে শুনেছি। এইটা বলার আমাদের গভর্নমেন্ট সে সময় গভর্নমেন্ট অসন্তুষ্ট হয়ে গেছিলো, তখন জাপান গভর্নমেন্ট গ্রেসফুলি তাকে নিয়ে চলে গেছিলো। তো তার সাথে আমার এয়ারপোর্টে দেখা হয়েছিল ডিপার্চার সময়। তো তাকে আমি বললাম যে এক্সেলেন্সি তুমি এই কথা বলছো, তো
তুমি চলে যাচ্ছ, উই আর সরি, এবং আই এম দি প্রেসিডেন্ট অফ দ্য অফিসার অ্যাসোসিয়েশন, আই ফিল ইনডিড ভেরি সরি দ্যাট ইউ আর লিভিং। তো আমি বললাম যে আমাদের দেশে যে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, তো আমাদের গভর্নমেন্ট তো অনেক ডেভেলপমেন্ট করছে। এটা তুমি কীভাবে ডেভেলপমেন্ট করছে, আমরা জাপানের মতো ডেভেলপ কান্ট্রি হতে চাই। তখন সে আমায় কী বললো সেটা তোমার মাধ্যমে দেবে, সালমান এফ রহমানের সাথে মিলে যাবে। সে বললো যে দেখো, আমরা জাপান ছাড়া বিশ্বের যারা মোস্ট ডেভেলপ কান্ট্রিজ, তারা কিন্তু মেগা প্রজেক্ট গায়ে গায়ে এত নেয় না, নেয়নি। জাপান মেগা প্রজেক্টটা নিছে, তার ডিউ কোর্স অফ টাইম 3 বছর বিশেষ করেছে, 8 মেগা প্রজেক্ট নিয়েছে। সেকেন্ড মেগা প্রজেক্ট 5 বছর, উইদিন ডিউ ডিউরেশন 5 ইয়ার্স শেষ হয়েছে। গভর্নমেন্ট অফ জাপান টেকেন থার্ড মেগা প্রজেক্ট। এটাই সমস্ত গভর্নমেন্টের টেক রুল। এবং বললো তোমরা যে একসাথে এতগুলো নিতে নেই, তার কারণ হলো তখন টাকা যোগান দেয়া, তারপরে লোন যোগান দেয়া, তারপরে ইন্টারেস্ট যোগান দেওয়া তখন ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা একসাথে গায়ে গায়ে অনেকগুলো নিছো, ইউড বি ইন ট্রাভেল, ইউ মে বি ইন ট্রাভেল। তাই বললাম যে এক্সেলেন্সি এটা আমরা নিলাম কেন, কী মনে হয় তোমার? তো বললে এটা আমি বলবো না, আমার একটা স্টাফ আছে, তার কাছে তুমি কথা বলে জানতে পারবা। তো ওরা একটা স্টাফ, বেঙ্গলি স্টাফ, তাকে ফোন করে পরে আমি যখন এম্বাসি আমি তার সাথে দেখা হলো, কথা বললাম। সে বলল স্যার এটা কিছুই না, যদি চীন একটা প্রজেক্ট নিয়ে আসে সেম রেট, কী পথা এটা এই যে 30,000 কোটি টাকা প্রজেক্ট, এখান থেকে তুমি 15,000 কোটি টাকা নেবে, আমি 15,000 কোটি টাকা নেব, মেগা প্রজেক্ট। তো তৎক্ষণাৎ শেখ হাসিনা ঠিক আছে নিয়ে নাও। আচ্ছা, এটা যখন চলমান সেই সময় মেট্রো রেলের আরেকটা প্রজেক্ট আরেক দেশ থেকে একজন আনলো, কোম্পানি, প্রাইভেট কোম্পানি। এরপরে এই মেট্রো রেলে এই প্রজেক্ট হলো $10 বিলিয়ন, এখানে আপনাকে আমরা $5 বিলিয়ন দিয়ে দেবো, আপনি। তো সে নিয়ে নিল। এবং তারপর আরেকটা কোম্পানি আসলো অস্ট্রেলিয়া থেকে, যে আমি একটা মেগা প্রজেক্ট নিয়ে এসছি, এটা $60 বিলিয়ন, আপনি এখানে $20 বিলিয়ন ক্যাশ পাবেন। ক্যাশ ও পাবে না, যখন পার্ট বাই পার্ট বিল পেমেন্ট হবে ওর অংশ হিসেবে পাবে, ওই আনুপাতিক হারে সে পাবে। তবে একটা বিগিনিং একটা বিগ লামসাম পেয়ে যায়, সে $2-3 বিলিয়ন পেয়ে যায়। তো এইভাবে শেখ হাসিনা একের পর এক মেগা প্রজেক্টগুলো নিয়েছে শুধুমাত্র। এবং সালমান সেই কথা বলেছে যে ওনার বোন, ওনার ছেলে চাপ দিত নতুন নতুন মেগা প্রজেক্ট নিয়ে আসেন, যাতে করে অ্যাকসেপ্ট করলেই প্রথমে একটা বিগ অ্যামাউন্ট পেয়ে যায়, ওইটা নেবার জন্য। পরবর্তী যে অ্যামাউন্ট সেটা ওই যখন বিল হবে, বিলের পার্টের সাথে ওটাও পেমেন্ট হবে গোপনে। তো এইভাবে মেগা প্রজেক্ট আফটার ওয়ান এত করে মেগা প্রজেক্ট নিয়েছে। আমি আর একটা বিস্ময়কর কথা তোমাকে বলি, এটা আমি দেশবাসীকেও বলি, যেদিন রূপপুর যেদিন উদ্বোধন হয় পারমাণবিক প্লান্ট, সেদিন আমি গেছিলাম, আমার দাওয়াত গেছিলাম। তো আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু দাওয়াত করেনি, আমি কিন্তু রাশিয়ান ওই কোম্পানি আমাকে দাওয়াত দিয়েছিলাম, আমি গেছিলাম। তো ওখানে ঘোষণা করলো, হ্যাঁ একটা এটা নিলাম, উদ্বোধন করলাম, আমি আর একটা সেকেন্ড প্রজেক্ট নেবো, পারমাণবিক আর একটা প্রকল্প নিব, আমি এটা নিব, ঘোষণা করে দিল। তাই আমি ভাবলাম এটা তো ঘোষণা করলো অফ হ্যান্ড, রেডিমেড ঘোষণা করলো, তো সে তো পারে না, কারণ এটা অ্যাটম এনার্জির বৈজ্ঞানিকদের সাথে কথা বলতে হবে, মিটিং করতে হবে, সব দেখতে হবে, পরিবেশ পরিস্থিতি দেখতে হবে, আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করতে হবে, সে তো ওখানে ডায়াসে বলে দিল। তা আমি ফরচুনেটলি আমার পাশে অ্যাটম এনার্জির চেয়ারম্যান বসেছিল। তো আমি বললাম যে সেকেন্ড পারমাণবিক প্রকল্প চলে নিবে, তা আপনাদের কি সম্মতি দিয়েছেন? না, আমাদের বললাম যে এর আগেরটা নিচ্ছে আপনাদের সম্মতি না। বলে অ্যাটমিক এনার্জি কমপ্লিটলি ইগনোরড, এই যে পারমাণবিক প্রকল্প নেওয়া হয়েছে এ ব্যাপারে আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন কমপ্লিটলি ইগনোরড, তাদেরকে কথাই বলা হয়নি, তাদের দেখাও হয় নাই। তা আমি খুব বিস্মিত হয়ে গেলাম। তো আমি এর ফলে ভাবতে লাগলাম এটা আমি ঠিক করতে চাই
এটা মূল কি কারণ কীভাবে হলো এটা আমি ঠিক করতে চাই। তো আমি আমি এটা আমি ভাবলাম এরকম ডিপে যাব, এরকম চিন্তা করে রাখছিলাম। তার মাসখানি পর আমি সচিবালয়ে একটা হোম মিনিস্টারের কাজ চলে গেছি। ওদের বেরোনোর সময় দেখি ওই বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী ঢুকতেছে। ও হলো শওকত ওসমান স্যারের ছেলে। শওকত ওসমান সাহেব হলো বিখ্যাত লেখক। তো ওনার সাথে আমার খুব গভীর সম্পর্ক, এই 40 বছর ধরে। তো ওনার আমি অনেক দেখভালও করতাম। ওটা আমি বলছি বলে কেউ কিছু মনে করবো না। ওনার খাওয়া হতো না অনেক সময়, উনি আমার ফোন করতেন, মুসা আমার খাওয়া নেই। উনি থাকতো পুলিশ লাইন ওখানে, আমি থাকতাম ধানমন্ডি, আমার অফিস ডিজাস্টার ম্যানেজমেন্ট, গাড়ি দিয়ে খাবার পাঠাতাম, জুস টুস পাঠাতাম। এমনকি উনি একবার ইব্রাহিম হাসপাতালে ছিলেন, আমাকে ফোন করলেন যে মুসা আমার এখানে বিল হয়েছে 80,000 টাকা, এটা আমি শোধ করতে পারছি না, হাজিনাকে চিঠি লিখেছি, আমার চিঠি তার স্টাফরা ফেলাই দেয়, তারা বলছে হাজিনা আপনার চিঠি পড়তে চায় না। তো আমি তো এই এখানে 80,000 টাকা, তা আমি বললাম আচ্ছা আমি কালকে নিয়ে আসবো। আমারও টাকা নেই, আমি তো গরিব। আমি প্রভিডেন্ট ফান্ডে আমার যে টাকা ছিল, এসজিবিতে গিয়ে হাত পায়ে ধরে ওই ক্যাশ ওপেন চেক নিয়ে বাংলাদেশ ব্যাংকের টাকাটা নিয়ে আমি হাসপাতালে গেলাম পরের দিন।